নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে বিজয়শ্রী। ইতিমধ্যেই আমরা জানি 75% ভোটের গণনা হচ্ছে বিহার বিধানসভা নির্বাচনে। জোর টেক্কা চলছে, নীতিশ শিবির বনাম মহাজোট। সকালবেলা যে চিত্রটা আমরা দেখেছিলাম, প্রাথমিক ট্রেনকে ছাপিয়ে চলে গেল এনডিএ। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারের ফলাফল 121, ইউপিএ 114, এলজেপি 0 এবং অন্যান্যরা 8টি আসনে গিয়ে রয়েছে। আর এই প্রসঙ্গে এবং রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছে, যার সঙ্গে হবে আপনাদের সাক্ষাৎকার এবং আলোচনা, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপি নেত্রী এবং ইউথ জেনারেশন হাতরব বলা যেতে পারে, উপস্থিত রয়েছেন সুজাতা খাঁ। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ওয়েলকাম টু আওয়ার শো। নমস্কার। 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 আচ্ছা, আমি শুরুতে একটা কথা বললাম যে ইয়াং জেনারেশনের হাতরব, এই কথাটা এই কারণেই বললাম, যদিও আমরা রাজনীতিক আলোচনা করতে বসেছি, আমরা অনেক সময় দেখি উনি সোশ্যাল সাইটে ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন এবং আমাদের এই আলোচনার আগেও আমি দিদিকে বলছিলাম, রাজনীতি যারা করেন এবং জনপ্রতিনিধির মুখ থেকে যে কথা ব্যক্ত হয়, যতক্ষণ না তার পার্সোনাল রিয়েলাইজেশনটা হয় তখন কিন্তু সে কথাগুলো ব্যক্ত হয় না। এটা দিদি আপনি এই শোটা শুরু হওয়ার আগেই বলেছেন। এবার প্রথমে একটু তর্ক বিতর্কে না গিয়ে, যেহেতু আজকে আপনি সকালে যে চিত্রটা দেখেছি অনেক বিতর্ক সৃষ্টি, বিহারের ইলেকশনকে সামনে রেখে নীতিশ শিবির নাকি মহাজোট, এটা একটা দ্বন্দ্ব রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, যতক্ষণ না অন্তিম রেজাল্ট হাতে হয়। এবং সকাল থেকে প্যানেলে ডিসকাশন করতে গিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি যে শেষ ঘুটিতে বাজিমাত করবে কে, কিস্তিতে পারেন, এই বিষয়ে আলোচনা করবো। তার আগে প্রথম যে অভিব্যক্তিটা জানতে চাইবো যে ইয়াং জেনারেশনের কাছে এতটা সাড়া পেয়ে কেমন লাগে? প্রথম কথা, আজকে 24 ঘন্টা টিভি সরাসরি সাক্ষাৎকারে এসে তোমাদের সকলকে এবং আমার সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই এবং শুভ বিজয়া শুভেচ্ছা জানাই এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। তুমি যে প্রশ্নটা করলে ইয়াং জেনারেশনের সঙ্গে, আমার সত্যি কথায় ভীষণ আমি ইন্টার কানেকশন ফিল করি, কারণ আমি নিজে একজন ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধি। তো সেখানে আমি যদি আমার নিজের যারা আমার সমবয়সী বা একটু বড় একটু ছোট, তাদের সাথে যতক্ষণ না আমি কানেক্ট করতে পারবো, আমি কিন্তু তাদের মনের কোনায় পৌঁছতে পারবো না। কারণ দেখো, একটা জেনারেশন গ্যাপ বলে একটা কথা হয়, যেমন দেখবে আমরা ছেলেমেয়েরা অনেক সময় বাবা মার সাথে, বাবা মা ঠিক বলছে জেনেও মতবিরোধ হয়, ঠিক আছে, ঠিক সেটাই কিন্তু অনেক সময় আমাদের বন্ধু স্থানীয় কেউ বললে আমরা শুনি। ঠিক আমি যখন নিজে ফিল করি যে হ্যাঁ এটা প্রবলেম বা এটা ঠিক হচ্ছে, সেটা যদি আমি একজন ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসাবে আমার ইয়াং সমাজকে বোঝাতে পারি বা তাদের কাছে তুলে ধরতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। আর এইভাবেই আমি মানুষের সাথে সবসময় কানেকশনে থাকি, অল টাইম মাঠে ঘাটে ছুটে বেড়াই, ঠিক আছে। আমি কিন্তু মানে এসি ঘরে থাকা নেতা নেত্রী নই, আমি সবসময় মাঠে ঘাটে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে রাজনীতি করতে ভালোবাসি এবং সেখানে প্রচুর ঘরের মহিলারা এবং ইয়াং জেনারেশন ছেলে মেয়ে উভয়ই তাদের প্রচুর সাপোর্ট পাই এবং সেই সাপোর্টটুকুই আজকে আমার যতটুকু সাফল্য পেয়েছি সেই সাফল্যের মূল সিঁড়ি। বেশ, এবার এর পাশাপাশি একটা প্রশ্ন যেটা আপনারা রাখতে চাইছি, সফলতা পেতে গেলে তার মধ্যে থাকে অনেক সমালোচনা, তার মধ্যে সৃষ্টি হয় অনেক বিতর্ক এবং সমালোচনা কোথাও না পেলে সেখানে আলোচনা বা ওই যে একটাই কথা আপনি বললেন যে সফলতার সিঁড়িতে পৌঁছানো যায় না বা চূড়ান্ত শিখরে পৌঁছানো যায় না। এটা আপনার এই যে যখন বিভিন্ন সমালোচনা হয় তখন অনেক সময় পজিটিভ ভাইব্রেশন অনেক সময় থাকে, অনেক সময় হয়তো নেগেটিভ পথে চালিত করে, এরকম কি আপনার ক্ষেত্রে কখনো হয়েছে? প্রচুর প্রচুর, প্রতি মুহূর্তে। মানে আজকে যে দলটার বিরুদ্ধে আমার সব থেকে বেশি লড়াই, তৃণমূল কংগ্রেস, তারা এমন কিছু মানে বাদ রাখেনি আমার বিরুদ্ধে করার জন্য, মানে অকথ্য কুকথ্য, মানে যে কথা মুখে উচ্চারণ করার নয় তাদের সমালোচকরা সে কথাও পর্যন্ত, তাদের সমর্থনকারীরা আমাকে নিয়ে সেই সমালোচনা করে। আমার প্রোফাইল বা আমার পেজ ঘাটলে সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো বা ফলো করেছো এবং অনেক সমালোচকরা আছে যারা মানে আমার সমালোচক, আমার দলের সমালোচক, তৃণমূলের সমর্থক, তারা আমার মৃত্যু কামনা করে পর্যন্ত এবং অনেক জায়গায় দেখা যায় যে আমার ছবিতে তারা মালাও দিয়ে দিয়েছে এবং প্রচণ্ড খারাপ কথা বলা থেকে শুরু করে প্রাণের হুমকি দেওয়া থেকে শুরু করে সব কিছু করে। এবং যে দলটার বিরুদ্ধে লড়াইয়ে নেমে আজকে যতটুকু মানে মানুষের সঙ্গে কাজ করা সাফল্য পেয়েছি,
তো তারা আমাকে এমন কোনো কিছু নেই হেনস্থা করতে বাকি রাখেনি। যখন আমার হাজবেন্ড গত বছর তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলো, আমার বাপের বাড়িতে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হলো দিনের পর দিন, এবং আমার বাপের বাড়ির জানলা দরজার কাঁচ পুরো ভাঙচুর করে দেওয়া হয়েছিল। তারা এটা ভাবেনি, এবং তৃণমূলের কারা করেছিল আমরা সেটাও জেনে গেছিলাম। তারা এটা ভাবেনি যে বয়স্ক শ্বশুর শাশুড়ির কি দোষ, তাদের জামাই যে কোনো দল করতে পারে, সেখানে বয়স্ক শ্বশুর শাশুড়ি, অসুস্থ শ্বশুর শাশুড়ির ওপর এই যে অকথ্য নির্যাতন, এই যে ধরো শীতকালের রাতে, তোমরা জানো 9 জানুয়ারি 2019 আমার হাজব্যান্ড তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল। এবার সেখানে তখন ওরা ভাবেনি যে শীতকালে জানলা দরজার কাঁচ যে ভাঙচুর করে দিচ্ছি, বয়স্ক অসুস্থ মানুষদের শরীর খারাপ হলে বা তারা যে ঠান্ডায় হু হু করে কাঁপবে, এই এতটা নিচে নামার, এতটা বর্বর হওয়ার কি কোনো দরকার ছিল? তারপরে ভাবো আমাকে চাকরি ক্ষেত্রে নির্যাতন করা হচ্ছে আজকে বিগত 2 বছর ধরে। আমি সব হজম করছি, এবং হজম করে কিন্তু কোথাও একবারের জন্য মনে হয় না পিছিয়ে যাব বা হারিয়ে যাব বা চুপ করে যাব। প্রতিটা মুহূর্তে নিজের অন্তরকে এটা বলেই সান্ত্বনা দিই যে লড়াই আমায় করতে হবে, আর লড়াই করেই আমাকে জিততে হবে। আর কঠিন লড়াইয়ের পরে যে জয়টা আসে, সেই জয়ের সাফল্যের অনুভূতি এ ভাষায় প্রকাশ করা যায় না। আর সেই বুকচি দিয়ে লড়াই করেছিলাম যে সময় আমার বাড়িতে অসহ্য চলছিল, আমার ঠাকুমা মারা গেছিল, তো সেই সময় আমার বাবা মা দুজনেই অসহ্য অবস্থায় ছিল। তো তৃণমূল কোনো অত্যাচার করতে বাকি রাখেনি, আমাকে কেস দেওয়া থেকে রাত্রেবেলায় পুলিশি নির্যাতন থেকে শুরু করে। আর তাই লড়াই লড়তে লড়তে আমার হাজব্যান্ডকে সুপ্রিম কোর্টের আদেশে, এবং তৃণমূল মিথ্যা কেস সাজালো এমন যে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশে সে একটা দিনের জন্য জেলায় ঢুকতে পারেনি। তো তাকে, সে না থাকা অবস্থায় মানুষ ভোট দিয়ে আমার সাথে মানুষ লড়াই করে সেই বিষ্ণুপুর লোকসভা সিটটি বিজেপিকে জিতিয়েছে, এবং বিজেপি সাংসদ হিসেবে সৌমিত্র খাঁকে নির্বাচিত করেছে, এবং আমাকে মানুষের মনে একটা জায়গা দিয়ে দিয়েছে। বেশ, এবার এই যে সরাসরি রাজনৈতিক আলোচনা, এবার সরাসরি রাজনৈতিক আলোচনাতে যাচ্ছি। আজকে বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হচ্ছে। এখনো পর্যন্ত আমি বললাম শেষ পয়েন্টে কিস্তিতে বাজিমাত কি হবে এখনো আমরা জানি না, কিন্তু ফলাফল যেটা বলছে যে এনডিএ সরকার এগিয়ে রয়েছে। আজকে বিহার বিধানসভার যে বিহার রাজনীতির যে প্রভাব আমরা দেখছি, বঙ্গ রাজনীতিতে কি একই প্রভাব পড়বে? 2021-কে কি পাখির চোখ দেখছে বিজেপি? কি বলবেন? প্রথম কথা, একটা কথা বলতে চাই যে গতকাল পর্যন্ত সমস্ত এক্সিট পোল থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সবাই ভাবতে শুরু করেছিল যে এবছর হয়তো, মানে এবারে হয়তো এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় ফিরছে না বিহারে। কিন্তু আমাদের যারা, আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা পার্টিটা করি, আমরা বা অমিত শাহ নেতৃত্বে পার্টিটা করি, আমরা জানি যে ওই দুটো মানুষের প্রতি সারা ভারতবর্ষের মানুষের কি আবেগ, কি আস্থা, কি বিশ্বাস, কি ভালোবাসা। এছাড়া আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি রয়েছেন, তার যে অক্লান্ত পরিশ্রম বা তার যে লড়াই, এর উপরে মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা, তার নমুনা আমরা দেখতে চলেছি। যে অফিসিয়াল ডিক্লেয়ার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। চতুর্থবারের জন্য এনডিএ জোট সরকার পুনরায় ক্ষমতায় আসছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এবং বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার। এবং সবচেয়ে বড় কথা যে আরজেডি যেটা ভেবেছিল যে তারাই বছর ক্ষমতায় ফিরছে, তাদের কাছে এবারও সেই স্বপ্ন অধরাই থেকে যাবে, সেটা বাস্তবে পূর্ণ হবে না। অর্থাৎ আরজেডি, যেটা আমরা দেখলাম টুইটে দাবি করেছেন যে মহাজোট নাকি গড়বে সরকার, তো আপনি বলছেন যে এইটা আপনার তাদের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এবার এর পাশাপাশি এবং একটা কথা তোমায় বলি জয়শ্রী, সেটা হলো যে এই যে বিহার ভোটের রেজাল্ট, এই ভোটে যে বিজেপির সাফল্য এবং মানুষের যে মোদিজি, অমিত শাহজি বা নাড্ডাজির প্রতি মানুষের যে বিশ্বাস, ভরসা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে 2021-এর যে আগামী বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু এটা একটা বিরাট এফেক্ট ফেলবে। এবং এই লড়াইতে, আগামী 21-এর বিধানসভা নির্বাচনের লড়াইতে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। এটা তোমাকে আমি আজকে তোমাদের স্টুডিওতে বসে বলে গেলাম। বেশ, এবার একটা কথা বলি, আমরা এবার আমরা বিধানসভা নিয়ে কথা বলছিলাম, এবার প্রসঙ্গত একটা উদাহরণ টেনে বলি। 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখলাম 22টি আসন দখল করেছিলেন তৃণমূলের দখলে ছিল, এবং 18টি আসনই হচ্ছে বিজেপি, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। এবার কিছুদিন আগে আমরা দেখেছিলাম বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনিও বলেছেন যে 2021-কে পাখির চোখ হিসেবে দেখছেন, এবং এই বাংলার বঙ্গ রাজনীতিতে ফুটবে পদ্ম, 200টিরও বেশি আসনে জিতবে বিজেপি।
পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন উনি দিবা স্বপ্ন দেখছেন। এই বিষয়টাকে আপনি কি হিসেবে দেখছেন? দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী আমি খুব সৌভাগ্যবতী নিজেকে মনে করেছিলাম, কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাঁকুড়ার সফর সেটাতে আমি পুরোপুরি ওনার সাথেই ছিলাম, পুরো সারাটা দিন ছিলাম। তো কোনো একটি চ্যানেল যে আদিবাসী বাড়িটিতে বসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্ন ভোজন করেছিলেন, সেখানে ইন্টারভিউতে উনি একদম পরিষ্কার করে বলে গেলেন যে বিহারে লালুর সময়কার জঙ্গলরাজ মানুষ আর চাইছে না, আর চাইবেও না। নীতিশ কুমারের নেতৃত্বে 15 বছরে বিহার অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে, জঙ্গল রাজ খতম হয়েছে, এবং বিজেপি এবং জেডিইউর নেতৃত্বাধীন যে এনডিএ জোট সরকার সেটাই পুনরায় সরকার গড়বে। আর তার আপনি দেখছেন যে উনি এটা 5 তারিখে বলে গেলেন আমাদের সামনে, আর আজকে 10 তারিখ, আপনি দেখতেছেন তার প্রতিফলনটা ফুটছে কতটা পরিমাণ। এবং উনি এটাও বলে গেছেন যে 200 আমাদের টার্গেট, দরকার হলে 230 হতে পারে, তার কম নয়। এবং সেই টার্গেট নিয়ে আমরা একদম তোমাকে বলে রাখছি যে পশ্চিমবঙ্গে ফুটবে বিজেপির পদ্ম, আর 21-এ টিএমসি পুরোপুরি হবে জব্দ। বাহ, অর্থাৎ সুজাতাদি বলছেন 2021-এ ফুটছে বাংলায় পদ্ম, টিএমসি হবে জব্দ। এই কথার রেস্টেনে একটা কথা বলি, যেটা বলতে চাইবো যে যেমনটা আপনাকে জানালাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি দিবার স্বপ্ন দেখছে। এবার এর পাশাপাশি বলি, বঙ্গ রাজনীতিতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে, এমনটাই বলছেন বিরোধীরা। কি বলবেন এ বিষয়ে? দেখুন, আপনি আরেকবার রিপিট করুন প্রশ্নটা, সুবিধা হবে। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক ভঙ্গন ধরাতে চাইছে বিজেপি, ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, এমনটাই কিন্তু বিরোধীদের বক্তব্য। দেখুন, আমি একটা কথা বলি, বিজেপি কিন্তু সাম্প্রদায়িকতার রাজনীতি করে না। এটা কিন্তু তৃণমূলের মতন কিছু সাম্প্রদায়িক মানে স্টাইলে রাজনীতি করা দলের এটা হচ্ছে একটা অপপ্রচার। আপনি একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে বিজেপি যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে আমাদের বিজেপির তরফ থেকে আমাদের মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি, আমাদের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে রাষ্ট্রপতি নির্বাচিত করা হতো না। এবং আমাদের দলে প্রচুর বড় মাপের বিজেপি নেতৃত্ব রয়েছে যারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করেন। যদি নিশ্চয়ই বিজেপি সাম্প্রদায়িক মানসিকতার হতো, নিশ্চয়ই সেটা হতো না। আর সবচেয়ে বড় কথা, যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত আছে রাজ্য, সেখানে প্রচুর পরিমাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে, তাদের কারো ওপর কিন্তু নির্মম অত্যাচার করা হয় না। বরং এই যে রাজ্যটাতে বসে আমি আপনাদের চ্যানেলে বসে কথা বলছি, এই পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমান শাসক দল সবটাই কিন্তু সাম্প্রদায়িকতার ভয়ঙ্কর রাজনীতি, সাম্প্রদায়িকতার তাস খেলে রাজনীতি করছে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও ইমাম ভাতা দিতে হচ্ছে, কোথাও আবার তখনই দেখছেন যে উনি পুরোহিত মানে হিন্দু ভোটটা আমার হাত থেকে চলে যাচ্ছে, তখন ওনাকে কিন্তু আবার পুরোহিত ভাতা দিতে হচ্ছে। যখন উনি মহরমের মানে যেটাকে বলে মিছিল করার জন্য উনি দুর্গাপুজো মানে বিসর্জন বন্ধ করিয়ে দিলেন, যখন দেখলেন এটাতে হিন্দু সমাজ কোথাও একটা ভীষণ দুঃখ পেয়েছে, হিন্দু ভোটটা হাতছাড়া হয়ে যাবে বলে উনি আবার কার্নিভেল একটা শুরু করে দিলেন। ঠিক আছে, মানে অল টাইম ওনার কিন্তু ভোট ব্যাংকের রাজনীতি সাম্প্রদায়িকতার ঢঙে। এবং আপনি একটা জিনিস দেখুন, আমাদের রাজ্যে জেহাদিরা কোনো কিছু অপরাধ করলে ছাড় পেয়ে যায়, সেটা কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষরা যদি সেই একই অপরাধ করে তাহলে কিন্তু তাদেরকে কেস খেতে হয়, জেল খাটতে হয়, ব্যাপক আকারে ফাইন দিতে হয়। আপনি জানেন যে আমাদের রাজ্যে নিয়ম যেটা মানে তৃণমূল একটা প্রচার করেছে যে সেভ লাইফ সেভ ড্রাইভ, সেই নিয়মে কি পড়েছে যে মাথায় কিন্তু 2 চাকা চালালে সকলকেই মাথায় হেলমেট পরতে হবে। কিন্তু আপনি দেখুন, সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ যখন পেরিয়ে যাচ্ছে হেলমেট না পরে বাই চান্স ভুল করে, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ মন্ত্রী নেতৃত্বাধীন মাননীয় পুলিশ মন্ত্রী তার নেতৃত্বাধীন পুলিশ কিন্তু তাদেরকে দাঁড় করাচ্ছে, আটকাচ্ছে এবং বড় অঙ্কের জরিমানা করে কেস দিচ্ছে। ঠিক সেই অপরাধ যদি একই অপরাধ কিন্তু কোনো জেহাদি সম্প্রদায় করছে, তারা কিন্তু একটা গোল টুপির আন্ডারে তারা কিন্তু বেঁচে যাচ্ছে, তারা কিন্তু হেলমেট না পরলেও ছাড় পেয়ে যাচ্ছে, কোনো কেস হচ্ছে না,
জেল খাটানো তো দূরস্থ, ফাইনও হচ্ছে না। অর্থাৎ আপনি বলছেন এখানে একটা পার্সিয়ালিটি কাজ করছে পুরোপুরি। এবং কয়েকদিন আগে একটা রিক্রুটমেন্ট দেখলাম, জানি না সত্য মিথ্যা কিনা, সেই রিক্রুটমেন্টেও দেখলাম 10 জনের মধ্যে 8 জন জেহাদি সম্প্রদায়ের, মানে সংখ্যা লঘু সম্প্রদায়। আপনি একটা জিনিস দেখুন, আজকে এই যে সিএ বিল পাশ হবার পর আপনি দেখলেন মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের খোদ কলকাতা শহরের বুকে পাক সার্কাস, তপসিয়া, এখানেও পর্যন্ত আমাদের জেহাদিরা যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ ক্ষতি করেছে সরকারি সম্পত্তির, মানে ট্রেন বাস জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, রেল লাইন ভেঙে তুলে দেওয়া, আপনি বলুন তো কজনকে আমাদের মাননীয় নেতৃত্বে, মাননীয় পুলিশরা, মানে যেহেতু মাননীয় পুলিশ মন্ত্রী, ওনারই আন্ডারে পুরো পুলিশ প্রশাসনটা পশ্চিমবঙ্গের, মানে বলতে এটা খুব লজ্জা হয়, ধিক্কার জানায়। আপনি বলুন তো কজনকে মানে প্রকৃত অপরাধীদের বিচার হয়েছে, প্রকৃত অপরাধীরা শাস্তি পেয়েছে, বা প্রকৃত অপরাধীরা জেল খাটছে? অর্থাৎ আপনি বলতে চাইছেন যে প্রকৃত অপরাধী বাংলায় শাস্তি পায়নি, পুলিশ ক্রমাগত দলদাসে পরিণত হচ্ছে। একদম পুলিশ ক্যাডার, মানে এখন বলতে গেলে আপনার ওসি আইসিরা হয়ে গেছে তৃণমূলের ব্লক সভাপতি, মণ্ডল সভাপতি, এবং এসপি এখন হয়ে গেছে জেলা সভাপতি। আর বড় র্যাঙ্কের মানে অফিসাররা তো তারা মন্ত্রী। মানে পুলিশ এখন আর প্রশাসকের ভূমিকা নেই। এটাই তো সবচেয়ে দুঃখের, একজন পশ্চিমবঙ্গের শুধু নাগরিক হিসাবে, একটা মহিলা হিসাবে এটাই দুঃখের যে মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় একজন মহিলা, অথচ তার পুলিশ প্রশাসকের কাজ না করে তার পুলিশ পুরোপুরি ক্যাডারের কাজ করছে, দলদাসের কাজ করছে। এবং মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই, কোনো সুশাসন আমরা পাই না, এবং ধর্ষিতা বা খুন হয়ে যাওয়া পরিবারটি কোনো সুবিচার পায় না। ধর্ষকরা ধরা পড়ে না, ধর্ষিতার ধর্ষণ হয়ে যাওয়ার কোনো সুবিচার পাওয়া যায় না। অর্থাৎ আপনি বলছেন নারী সুরক্ষিত থাকছে না পুরোপুরি। আপনি দেখুন জবা রায়কে দেখুন, মাম্পি সিংহকে দেখুন, উত্তর দিনাজপুর দেখুন, কুমারগ্রাম দেখুন, মালদা দেখুন, পার্ক স্ট্রিট কতদিন লেগেছে বলুন, কামদুনি বলুন, মানে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, আজকে কটা ধর্ষিতা তার যন্ত্রণা নিয়ে সে তো মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কিন্তু কজন বিচার পেয়েছে? অপরাধীরা ধরা পড়েছে, অপরাধীরা শাস্তি পেয়েছে, অপরাধীরা জেল কেটেছে। ধর্ষকের শাস্তি কি হওয়া উচিত বলুন? আমি একটা মহিলা, আপনিও একটা মহিলা, প্রচুর মহিলারা আপনাদের প্রোগ্রাম দেখছে। আজকে ধর্ষকের শাস্তি কি হওয়া উচিত? আমার তো মনে হয় ধর্ষকের শাস্তি হওয়া উচিত ইনস্ট্যান্ট ফাঁসি। কারণ একটা মেয়েকে শরীরে মনে দুভাবে ধর্ষণ করা হয়, তারপরে তাকে মেরে ফেলা হচ্ছে কীটনাশক খাইয়ে, আগুন ধরিয়ে শরীরে, বা তাকে ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়ে গাছে, কিন্তু বিচার হয় না। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমাদের রাজ্যে। এবং একের পর এক আমাদের বিজেপি কর্মীরা প্রতিদিন মার্ডার হচ্ছে। গতকালও দুর্গাপুরের আপনি জানেন পারুলিয়াতে স্বরূপ শো বলে একজন বিজেপির সক্রিয় কর্মী মার্ডার হয়েছে, ধরা পড়েছে অপরাধীরা। নদিয়ার গয়েশপুরে ভাস্কর বাবুর সাথে কি হলো? মদন ঘোড়ায় ডেড বডি এখনো তার পরিবার পায়নি, এখনো তার স্ত্রী সেই পোশাকেই আছেন যখন উনি শুনেছেন তার স্বামী আর নেই বেঁচে পৃথিবীতে। আমাদের হিন্দু শাস্ত্রে কি বলে যে স্বামী মারা যাওয়ার পর সেই শাড়ি বা সেই শাঁখা সিঁদুর তাকে খুলিয়ে তাকে বৈধব্যের পোশাক পরতে হয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শ্মশানে শেষকৃত্য হয় সেটা কিন্তু করা যায় না, এটা হিন্দু শাস্ত্রে বলে। তাহলে তার স্বামী আজকে 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তার স্বামী ডেড বডি পেল না মদন ঘোড়ায়ের ওয়াইফ বা তার পরিবার। তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারস্থ হতে হচ্ছে। এ কোন রাজ্যে বাস করছি? এ কোন রাজ্য? এই পশ্চিমবঙ্গ না এটা সিরিয়া না দামাস্কাস? এটা সন্ত্রাসের আঁতুড় ঘর হয়ে গেছে। অর্থাৎ আপনারা শুনছেন ইতিমধ্যেই বিজেপি নেত্রী সুজাতা খাঁ বলছেন যে বাংলা ক্রমান্বয়ে দুর্নীতিতে পরিণত হচ্ছে এবং দুর্নীতি পরায়ণ যে ঘটনাগুলো তুলে ধরলেন। এর পাশাপাশি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইব, আজকে 2021 দিকে তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপি এবং ইতিমধ্যেই কিন্তু সরবে চলছে সেই প্রচার, দিকে দিকে প্রচার হচ্ছে। আবার উল্টো দিকে এমন তো দেখা যাচ্ছে যে বিজেপি থেকে ভাঙন হচ্ছে, ক্রমশই শাসক দলে গিয়ে যোগ দিচ্ছে, এমনটা কেন হচ্ছে? দেখুন একটা কথা বলি, মানে শাসক দলের এই মানুষকে বোকা বানানোটা বেশি দিন চলবে না। আপনি জানেন মানুষ আর 6 মাসও বাকি নেই আমাদের বিধানসভা নির্বাচনে। মানুষ বিগত
লোকসভা নির্বাচনে মানুষ জবাব দিয়ে দিয়েছে, আর পূর্ণ জবাবটা আগামী বিধানসভায় দিয়ে দেবে। তৃণমূল যখন দেখছে যে আমাদের পুরো পার্টির একদম নিচ থেকে মানে বুথ থেকে একদম ওপর পর্যন্ত পুরোটাই ভুয়ো ফপরা হয়ে গেছে এবং পুরোটাই একদম ঝারঝেড়ে হয়ে গেছে, মানে ভেঙে পড়বে যে কোনো সময় তাসের ঘর, তো সেই সময় তারা করছে কি মানুষকে বোকা বানানোর জন্য, যে বোকা বানিয়ে মাননীয় ক্ষমতায় এসেছেন। মানে দেখছেন সিঙ্গুরের পরিণতি, আপনি দেখছেন সিঙ্গুরে কারখানাও হলো না, যে কারখানাকে উনি ভাগিয়ে দিলেন, এবং সিঙ্গুরে আজকে মানে চাষও হলো না। তো আপনি এইরকম বোকা বানিয়ে মানুষকে উনি ক্ষমতায় এসছেন, তাপসী মালিককে উনি মানে ক্যাশ করে ক্ষমতায় এলেন, অথচ উনি ক্ষমতায় আসার পর প্রতিদিন মহিলারা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। তৃণমূলের লোকেরাই বিজেপি বা অন্য কোনো দলের লোক সেজে আবার তৃণমূলে যোগদান করছেন, মানে ঘর থেকে উঠোনে বেরিয়ে আবার আমি ঘরে ঢুকে যাচ্ছি, তার মানে আমি কি অন্য ঘরের লোক হলাম? হলাম না তো, আমার ঘরটাও যা আর আমার উঠোনটাও তাই। তো এটাই করছে তৃণমূল। তৃণমূল খুন করে, ধর্ষণ করে, হুমকি দিয়ে সেই পরিবারটিকে, পুরো পরিবারটিকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে, কিছু অসহায় পরিবারটি কিছু হয়তো টাকা গুঁজে দিয়ে তাদেরকে এতটাই ভয় সন্ত্রস্ত করছে যে তারা অনেক জায়গায় কেস তুলে নিতে বাধ্য হচ্ছে, বা বিজেপির পরিবার হওয়া সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছে তৃণমূল করি। এবং তৃণমূলের লোকেরাই বিজেপি বা অন্য কোনো দলের লোক সেজে আবার দেখাচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে জয়েন করছে। আচ্ছা, কিন্তু তৃণমূলে এখন অন্য কোনো দলের লোক যোগদান করেনি, এটা আমি আপনাকে বুক টুকে বলতে পারি। তৃণমূল পুরো ভাঙন ধরে গেছে, এখন পুরোপুরি ঝেড়ঝেড়ে তাসের ঘর, যেটা যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। অর্থাৎ তৃণমূলে শুধু মূলটুকুনি রয়েছে, তৃণটা হারিয়ে যাচ্ছে একদম পুরোপুরি পুরোপুরি। বেশ, এই প্রসঙ্গে একটা প্রশ্ন রাখতে চাইছি, যদি মানে তৃণমূল আর নয়, এখন এবার দলটার নাম হবে আগামী 21-এ নির্মূল। বেশ, যেমনটা জানাচ্ছেন সুজাতা খাঁ, 2021-এ তৃণমূল একেবারে হবে বাংলা থেকে নির্মূল, বাংলায় ফুটবে পদ্ম, তৃণমূল হবে জব্দ, যেমনটা প্রথমেই সুজাতা খাঁ জানালেন। যদি বঙ্গ রাজনীতিতে 2021 আসে পদ্ম অর্থাৎ গেরুয়া শিবির যোগ দেয়, যে ভাবাবেগ, যে মতাদর্শকে সামনে রেখে আসে, সেটাই কি আপনি কার্যত বাস্তবায়িত হবে কি? অনেক সময় দেখা যায় যে প্রতিশ্রুতি নিয়ে আসে, সেই প্রতিশ্রুতি ফলশ্রুতি সেটা হয় না, বাস্তবে সেই ফল দেয় না, সেটা কি হবে? দেখুন, একটা কথা বলি, আমাদের দলটা প্রথম কথা হচ্ছে একটা প্রচণ্ড সিস্টেমেটিক সাংগঠনিক দল। এটা কিন্তু একদম বুথ স্তর থেকে একদম কেন্দ্রীয় স্তর পর্যন্ত একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমের বাইরে কেউ না। মানে বুথ সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি বা আরও যেসব পদ রয়েছে, এমএলএ, এমপি, মিনিস্টার, সাংগঠনিক পদাধিকার যারা, রাষ্ট্রীয় মহামন্ত্রী থেকে শুরু করে সকলেই একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমটাকে কিন্তু ফলো করেই সবাইকে চলতে হয়। তো সেখানে বিজেপি এমন কোনো প্রতিশ্রুতি দেবেও না যে প্রতিশ্রুতি রাখতে পারবে না, আর বিজেপি যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পূর্ণভাবে পালন করেছে বলেই 2014-তে যে দলটা কেন্দ্রে 284টা সিট নিয়ে এসেছিল, 2019-এ সেই দলটা 303টে সিট নিয়ে এসছে। এবং অনেক চ্যানেল থেকে শুরু করে, অনেক সোশ্যাল সাইট থেকে শুরু করে, অনেক এক্সিট পোল বলেছিল 2019-এ নাকি বিজেপি আর সরকার গড়বে না, কিন্তু সবাইকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সেই মোদি অমিত শাহ জুটি, এবং বর্তমানে নাড্ডাজি হয়েছেন আমাদের সর্বভারতীয় সভাপতি, তখন অমিত শাহজি ছিলেন, সেই মোদি অমিত শাহ জুটির উপর মানুষ পূর্ণ আস্থা রেখে পূর্ণ বহুমতে আবার বিপুল সংখ্যক সিট দিয়ে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসিয়েছে ভারত সরকারের শাসনে। তাহলে মানুষ যদি কাজ না দেখতো, মানুষ যদি দেখতো যে বিজেপি কাজ করে না, তাহলে কি এতগুলো রাজ্যে শাসন ক্ষমতায় বিজেপি থাকতে পারতো? আপনি বিহারের ফলাফল দেখছেন, এমনকি মধ্যপ্রদেশের ফলাফল দেখুন, 28টার মধ্যে 19টা ডিক্লেয়ার হয়ে গেছে জেতা, 28টা সিটের মধ্যে 19টা সিট আমরা জিতে গেছি মধ্যপ্রদেশে। বিহারে অফিসিয়াল ফলাফল ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা, এনডিএ জোট অলরেডি সরকার গড়ার পথে। মানুষ যদি কাজ না দেখতো, তাহলে কি বারবার বিজেপিকে, বারবার আমাদের প্রণম্য প্রধানমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আমাদের কি আস্থা থাকতো? মানুষ কি বিশ্বাস করতো? মানুষকে আমার মনে হয় না দিনের পর দিন বোকা বানানো যায়। মানুষ এখন প্রচণ্ড সচেতন। দেখুন, সিপিএমের আমলে বিগত 34 বছরে এত সোশ্যাল সাইট, টিভি চ্যানেল, পেপার এতটা ছিল না, তাই তারা এতটা পরিমাণ ভয়াবহ সন্ত্রাস, জঙ্গলরাজ, লুটতরাজ, খুন, ধর্ষণ করার পরেও
এবং বুথ দখল করে নিয়ে ইভিএম ব্যালট দখল করে নিয়ে ওরা কিন্তু 34 বছর ক্ষমতায় টিকে ছিল। আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, যদি এটা আজকের সরকার মানে আজকের দিন হতো, যখন এত মিডিয়া, সোশ্যাল সাইট, এত এক্সিট পোল, এত পেপার এবং হাজারো রকম মাধ্যম এই যদি থাকতো, সিপিএম 34 বছর সরকারে থাকতে পারতো না। দেখুন 10 বছর আগে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষকে যে আশার আলো দেখিয়ে ক্ষমতায় এসেছিল, আজ কিন্তু তারা কোনোটাই রাখতে পারেনি। এবং মানুষ যে বিপুল ভালোবাসা দিয়ে, বিপুল ভোট দিয়ে এবং তৃণমূল এবং আপনার 34 বছরের জগদ্দল সিপিএমকে সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, তার পেছনে কিন্তু কোথাও একটা ওনার প্রতি মানুষের বিশ্বাস হয়েছিল। অর্থাৎ এই 10 বছর ধরে মানুষ হয়েছেন আশাহত, একদম টোটালি। আজকে কিন্তু মানুষকে আমরা হাটে বাজারে মাঠে ঘাটে যখন কথা বলি, মানুষের কিন্তু তৃণমূলের প্রতি অত্যন্ত ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, একরাশ, মানে পারলে আজকে যদি সরকার চেঞ্জ হয়ে যায় তো পশ্চিমবঙ্গের মানুষ যেন আজ বেঁচে যাবে, এইরকম মানুষের মধ্যে একটা ফিলিংস আমরা প্রতি মুহূর্তে ফিল করি। মানে অদ্ভুত হয়ে যায় যে 10 বছর আগে মানুষ কি আশা নিয়ে, কি বিপুল মানে ভালোবাসা নিয়ে দলটাকে ক্ষমতায় এনেছিল, আজকে মানুষ সম্পূর্ণ আশাহত, দুর্নীতির কারাগারে নিমজ্জিত। আপনি দেখছেন যে তৃণমূলের বেশিরভাগ নেতারাই সারদা, নারদা, রোজভ্যালি নইলে কোনো না কোনো খুন, ধর্ষণ কিছু না কিছুতে জড়িত। ঠিক আছে, দুর্নীতির কথা তো বাদই দিলাম, মানে তার তো পাহাড় প্রমাণ হয়ে যাবে। আজকে করোনা নিয়ে দেখুন কি অবস্থা, আমফানের টাকা নিয়ে দেখুন কি অবস্থা, শৌচালয়, বাড়ি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, আজকে স্বাস্থ্য সাথী, আজকে আয়ুষ্মান প্রকল্প আপনি দেখুন চালু হতে দেয়নি, কৃষক নিধি প্রকল্প চালু হতে দেয়নি, সিএ নিয়ে মানুষকে ভুল বোঝানো, আপনি দেখুন কৃষক বিল নিয়ে মানুষকে ভুল বোঝানো, মানুষ সব ধরে নিয়েছে, তৃণমূলের চক্রান্ত মানুষ ধরে নিয়েছে। শুধু সময়ের অপেক্ষা, তৃণমূলকে উৎখাত করে সোনার বাংলা গড়বে বিজেপির হাত ধরে এবং নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন আমাদের বিজেপি সরকার আমরা আগামী 21-এ প্রতিষ্ঠা হবে এবং পশ্চিমবাংলার মানুষ সত্যি একটা সোনার বাংলায় মানুষ দেখতে পাবে, সোনার বাংলায় থাকতে পারবে, এটা আপনাদের নিশ্চিত একদম। ব্যাস, যেটা আপনার সুজাতা খাঁ মহাশয়া বললেন 2021 বাংলা হয়ে উঠবে একেবারে সোনার বাংলা। ইতিমধ্যে বিহারে ভোট গণনা চলছে, মধ্যরাত্রির অবধি ফল ঘোষণা এবং মধ্যরাত অবধি ফল ঘোষণা রয়েছে, যেমনটা নির্বাচন কমিশন জানাচ্ছে। এরপরে বলি, যেহেতু আজকে সরাসরি স্টুডিওতে রয়েছে, অন্যান্য সময় যেটা হয় যে আমরা ভার্চুয়ালি কানেক্টেড থাকি, এবারে সরাসরি কোনোরকম, যেহেতু এখানেও একটা সোশ্যাল হাইজিন মেনটেন করা হয়েছে, মানে ইটস নট সোশ্যাল হাইজিন, ইটস কল্ড ফিজিক্যাল হাইজিন একটা মেনটেন করা হয়েছে। আমরা সোশ্যাল ডিস্টেন্সিং বলি, সোশ্যাল মানে কি, আমরা সোশ্যালি প্রত্যেকেই আমরা অ্যাকাস্টমড, কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স এই কথাটা বলা হয়। আচ্ছা, যেহেতু করোনা নিয়ে রাজনীতির কথা বলছেন, কিন্তু শাসকদের কাছেও তো আমরা এটা শুনেছি যে যত না রাজনীতি তারা আপনার প্রতিস্ফলন করেছেন, বেশি করেছেন কিন্তু বিরোধীরা। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি বাংলার দিক থেকে ধরি, শাসক মানে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বলতে বিজেপি, তো সেক্ষেত্রে আপনি এমনটা কিন্তু বিরোধীরা বলছেন যে করোনা নিয়ে রাজনীতি বেশি করেছেন বিজেপি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, একটা কথা বলি, করোনা নিয়ে রাজনীতি বিজেপি করেছে না তৃণমূল করছে, সেটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আজকে একটা জিনিস দেখুন, আজকে আমাদের যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে বেড নেই, বা বেড থাকলেও সেখানে একটা ঘুঘু চক্র বাসা বেঁধেছে। তার ফলে আপনি দেখলেন জাস্ট কয়েক মাস আগে একটি 18 বছরের ছেলে, তার মা বাবা পাগলের মতন হসপিটালে দুয়ারে দুয়ারে ঘুরেছে। একটি হসপিটালের সামনে বেড থাকা সত্ত্বেও আমার ছেলেকে প্রাণে বাঁচান, আমার ছেলেকে প্রাণে বাঁচান, এই যে মর্মান্তিক আকুতি, এই যে মর্মান্তিক বেদনা একজন বাবা মার, তার ফলে তার চোখের সামনে বেড আছে জানতে পেরেও সেই ঘুঘু চক্রটা ভাঙতে পারেনি বলে, যেহেতু তারা প্রান্তিক সমাজের মানুষ, সেখানে তাদের অর্থের বল ছিল না, ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়লো, জাস্ট 18 ইয়ার্স। মাননীয়া কে না স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে, তাহলে স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা আপনি দেখুন, বেশিরভাগ হসপিটালে কিন্তু একটা তৃণমূলের নেতাদের একটা ঘুঘু চক্র বাসা বেঁধেছে, যেখানে কিন্তু যাদের অর্থের জোর আছে, যাদের প্রতিপত্তি আছে, তারা কিন্তু চিকিৎসার সুযোগ পাচ্ছে, প্রান্তিক সমাজের মানুষরা পাচ্ছে না, তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আপনি দেখুন করোনা নিয়ে যে কিট এসেছে, সেই কিটেও কেন্দ্র থেকে পাঠিয়েছে মানুষের জন্য ডাক্তার, নার্স, এমনকি
পুলিশ স্টাফ, মিডিয়া স্টাফ, যারা সত্যি কথাই একদম মানুষের সাথে সবসময় জড়িত থাকে, বিশেষ করে ডাক্তার আর নার্সরা তো এখন মানে মানে সাক্ষাৎ ভগবান বলা চলে, কারণ তারা যে অক্লান্ত পরিশ্রম করে, যে নির্ভয়ে নিজের পরিবার, দুধের শিশু ফেলে এসে এবং করোনার মতন একটা ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে মানুষকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন, তাদেরকে যতটাই কুর্নিশ করি সেটাই কম। আজকে যে করোনার কিট আসছে আপনি দেখুন, সেই কিট পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদের মাধ্যমে, এবং তৃণমূলের নেতারা নিজেদের এমব্লেম দিয়ে দিচ্ছে, সেইগুলো নাকি তারা দিচ্ছে। আজকে কেন্দ্রীয় সরকার করোনার সময় কেন্দ্র থেকে পাঠানো জিনিসের মধ্যে শিলমোহর দিচ্ছেন শাসক দল, এটাই আপনি দাবি করছেন। এবং করোনার সেই সময় যেহেতু লকডাউন ছিল, প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের রোজগার নেই, এবং কেন্দ্রীয় সরকার চাল, ডাল, রেশন, আলু, সোয়াবিন, তেল সব পাঠাচ্ছিল, সেখানেও অদ্ভুতভাবে তৃণমূল কিন্তু একদম ডাইরেক্ট রেশন জায়গা থেকেই চুরি করে নিচ্ছিল। মানে আমি কি বলবো আপনাদেরকে, মানে চাল চোর বলবো তৃণমূলকে, না ডাল চোর, না রেশন চোর, না করোনার কিট চোর, মানে আমফানের টাকা চোর, মানে বলতে বলতে শৌচালয়ের টাকা চোর, বাড়ির টাকা চোর, মানে বলতে বলতে যে বললাম আমি হাঁপিয়ে যাব। অর্থাৎ আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। একটা দিকে তাকিয়ে রয়েছে আপামর জনসাধারণ, বঙ্গ রাজনীতিতে ফুটবে কি পদ্ম, নাকি তৃণমূল হবে নির্মূল, যেমনটাই বললেন সুজাতা খাঁ মহাশয়া। অসংখ্য ধন্যবাদ দিদিকে এতক্ষণ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকেও এতক্ষণ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার। ভালো হয়েছে কিন্তু। 24 আওয়ার্স টিভি দেখুন সিটি কেবলে 351, জিটিপিএল কেসিবিপিএল 875, হ্যাথওয়েতে 683,